ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা কিভাবে খেলতে পারে এবং সেটার জন্য কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করব এবং আপুইয়ার চোটের আপডেটটা দিয়ে দেবো আজকের ভিডিওতে। এখন ভারতীয় দলের বর্তমান যা পারফরমেন্স, তো সেই অনুযায়ী চারদিকে রব উঠেছে যে ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে যারা কোনো না কোনো দেশের নাগরিক, তাদেরকে যদি কোনোভাবে ভারতের হয়ে খেলানো যায় তাহলে ভারতের ফুটবলের উন্নতি হতে পারে। এটা সব দিকেই আলোচনা হচ্ছে। তার সঙ্গে আপনারা এটাও জানেন যে আমাদের সংবিধানের একটা বড় সমস্যা রয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী দুটো দেশের সিটিজেনশিপ বা দুটো দেশের পাসপোর্ট হোল্ড করা যায় না। আপনাকে যদি ভারতের নাগরিকত্ব নিতে হয় তাহলে সেই দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। তো এইখানেই দাঁড়িয়ে আছে মেন সমস্যাটা। ভারতের নাগরিকত্ব নেওয়াটা সমস্যার বিষয় না, সমস্যার বিষয়টা হচ্ছে তারা যে দেশে রয়েছে স্বাভাবিকভাবেই ম্যাক্সিমামই উন্নত দেশে রয়েছে এবং উন্নত দেশের সিটিজেনশিপ ছেড়ে দিয়ে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে। এই জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে, তারা কেনই বা ছাড়বে। এছাড়াও একটা সমস্যা রয়েছে, ধরুন আপনি একটা প্লেয়ারকে নিয়ে এলেন, রাজি করালেন, সে দেশের নাগরিকত্ব ছেড়ে দিল, ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতকে রিপ্রেজেন্ট করলো, কিন্তু দেখা গেল আলটিমেটলি সে ততটা লাভজনক হলো না। যেমন ধরুন ঈশান পণ্ডিতা ভারতীয় হলেও ও কিন্তু খেলতো স্পেনে, তো ওর খেলাধুলো বিদেশিদের মতোই, বিদেশিদের ওখানেই খেলেছিল, ওখানেই বড় হয়েছিল, তো ওকে কাইন্ড অফ ওই বংশোদ্ভূত প্লেয়ারদের মতো বলা চলে। কিন্তু বর্তমান অবস্থা কি, কোনো ক্লাবেরই ফার্স্ট 11-এ জায়গা করে নিতে পারে না, তো ভারতীয় দলে সে কী করে জায়গা করবে? ভারতীয় দলেও সে ডাক পায় না। তো একইভাবে আমরা যদি একটা প্লেয়ারকে নিয়ে আসি বিদেশ থেকে এবং সে এসে দেখা গেল আমাদের ভারতীয় টিমের জন্য অতটা এফেক্টিভ হলো না, কারণ সবাই যে ভারতীয় টিমের সঙ্গে মানিয়ে নেবে, ভারতীয়দের খেলার সঙ্গে মানিয়ে নেবে, সেটা সবসময় নাও হতে পারে। এবার এআইএফএফ গত বছর থেকে স্কাউটিং করছিল কে কে ভারতীয় প্লেয়ার আছে, কারা ভারতের হয়ে খেলার ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের একটা লিস্ট তৈরি করতে, এবং সেটা জানুয়ারি মাসে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু লিস্ট দেখেও যে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে রাজি করে নিয়ে আসবে, এক তো রাজি করানোর ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, কারণ তারা ভারত সম্পর্কে সেইভাবে জানে না। কিছুদিনের জন্য হয়তো এসে ঘুরে যায়, ট্যুরিস্টের মতো এদিক ওদিক ঘোরে, কিন্তু ভারতে খেলাটা কীরকম, আইএসএল কী লেভেলের হচ্ছে, এখানে খেলতে তাদের সুবিধে হচ্ছে না অসুবিধে হচ্ছে, এটা তো তারা বাইরে থেকে বুঝতে পারবে না। তারা এখানে এসে খেলার পরই বুঝতে পারবে তারা এটার সঙ্গে মানাতে পারছে কি পারছে না। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে, একটা অনেক এফোর্ট দিয়ে তাদেরকে রাজি করানো, তারপর তাদের কনভিন্স করে এখানে নিয়ে আসা, আলটিমেটলি আসার পর দেখা গেল খেলতে পারলো না, তো এই সমস্যাটা থেকেই যাবে। আর ভারত কবে ফুটবলের কথা ভেবে তাদের সংবিধানে কিছু পরিবর্তন আনবে বা কোনো রকম অপশান তৈরি করবে, তার ভরসায় বসে থাকলে কিন্তু ভারতীয় ফুটবলার জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। দেখা গেল 50 সালে গিয়ে হয়তো ভারত সিদ্ধান্ত নিল যে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করবে, তা 50 সাল পর্যন্ত তো কোনো প্লেয়ারকে আনাই যাবে না। কিন্তু প্লেয়াররা নিজেরা যদি চলে আসতে চায় ছেড়ে দিয়ে, তাহলে আনার অপশান আছে। এখানে একটা সলিউশন আছে, যদি এআইএফএফ বা এফএসডিএল এরকম কোনো নিয়ম করে যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের একটা করে কোটা সমস্ত আইএসএল টিমকে দেওয়া হলো, তারা যদি কোনো ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে নিয়ে এসে এখানে খেলাতে পারে, তাহলে তাকে একজন প্লেয়ারকে বিদেশি না হিসেব করে তাকে ভারতীয় হিসেব করে খেলানো যেতে পারে। এরকম নিয়ম থাকলে বেশ কিছু টিম তারা চাইবে তাদের টিমটাকে আরও বেটার করার জন্য, তারা বিভিন্ন জায়গা থেকে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের খুঁজে নিয়ে আসবে। যে কাজটা এখন এআইএফএফকে স্কাউটিং করতে হচ্ছে, সেটার চান্সও অনেকটা কমে যাবে, ক্লাবরা নিজেরাই স্কাউট করে নিয়ে আসবে। এবং যেহেতু একটা প্লেয়ারকে ভারতীয় প্লেয়ার হিসেবেই ধরা হবে, তাহলে সেক্ষেত্রে যদি বিদেশি দেখা হয়, তাদের টিমগুলোতে একটা করে বিদেশি বেড়ে যাবে, তাদের টিমগুলো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো তারা এই কাজটা নিজেদের তাগিদেই করবে। প্লাস একটা সুবিধে হচ্ছে, আপনারা বা এআইএফএফ আমরা সবাই দেখতে পাবো প্লেয়ারগুলো আইএসএলে কীরম পারফর্ম করছে, তারা কীরম লেভেলের প্লেয়ার, তারা ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে কতটা মানিয়ে নিচ্ছে। তারপর যদি দেখা যায় যে রয় কৃষ্ণার মতো কোনো প্লেয়ার রয়েছে, তখন ভারতীয় বোর্ড তাদের সঙ্গে কথাবার্তা বলে যদি রাজি করাতে পারে যে এই প্লেয়ারকে আমাদের ভারতের সিটিজেনশিপ দিয়ে ভারতের হয়ে খেলানোর জন্য, তখন কিন্তু বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। প্লাস সেই প্লেয়ারটা যখন ভারতে খেলছে, তখন সে ভারতের ফুটবল কোয়ালিটি, ভারতের পরিবেশ, ভারতের হয়ে খেললে কি কি তার লাভ হবে, কতটা জনপ্রিয়তা রয়েছে ভারতে, ভারতের দর্শক সমাগম, এই সব দেখে সে কিন্তু ইনফ্লুয়েসড হতেই পারে যে না, সে ভারতের হয়ে খেলবে, সেই দেশের সিটিজেনশিপ ছেড়ে দেবে। সেই সুযোগটাও তার কাছে আছে, তার কাছে অজানা বিষয়টা হবে না, কারণ সে ভারতে অনেক দিন খেলেছে।
এবং সেক্ষেত্রে এআইএফএফ যদি ব্যাক অফ দ্য স্টেজ ভারতীয় গভর্নমেন্টের সঙ্গে কথা বলে কোনো অপশানও তৈরি করে, ততদিনে তাদের কাছে স্কাউটিং করা বা আইএসএলে খেলা বেশ কিছু প্লেয়ারও হাতে থাকবে যাদেরকে তারা নিয়ে আসতে পারে। মানে দুটো কাজই প্যারালালি চলতে পারে। কারণ আমরা দেখেছি অনেক বিদেশি প্লেয়ার যারা ভারতের বংশোদ্ভূত নয়, ভারতের সঙ্গে দূর দূরান্তরে কোনো সম্পর্ক নেই, তারাও কিন্তু ভারতে এসে খেলার পর অনেকেই ভারতের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিল। ফলে এটা একটা বড় রকমের সলিউশন হতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য প্লিজ কমেন্টে জানাবেন। এবার যদি চলে আসি আপুইয়ার চোট নিয়ে, আপুইয়ার চোট নিয়ে ভালো এবং খারাপ দুটোই খবর রয়েছে। ভালো খবরটা আগে দিয়ে নিই যে আপুইয়ার চোটটা এতটাও গুরুতর নয় যে এমআরআই করাতে হবে, সেটা দেখে ফিজিওরা ডিসাইড করেছে এমআরআই করার কোনো প্রয়োজন নেই। এটা একটা ভালো খবর, মানে বোঝা যাচ্ছে যে চোটটা সেরকম গুরুতর নয়। আর খারাপ খবর এটাই, আপুইয়া কিন্তু এখনও প্র্যাকটিসের ধারে কাছে আসতে পারেনি। সাইড লাইনে দাঁড়িয়ে অনুশীলন দেখছে, ফিজিওর সঙ্গে সামান্য ট্রেনিং করছে, এইটুকুনি এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তবে যেহেতু চোটটা খুব গুরুতর নয়, তো তার সেমিফাইনালে মোহনবাগানের হয়ে খেলার সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। এখন এই সময়ের যে গ্যাপটা আছে তার মধ্যে যদি আপুইয়া নিজেকে ফিট করে তুলতে পারে, তার যদি ব্যথা ট্যাথা একদমই না থাকে, তাহলে সে কিন্তু সেমিফাইনালে খেলতে পারবে এবং টোটালটাই ডিপেন্ড করছে তার রিকভারির ওপর। মনবীর অনেকটাই ফিট হয়ে গেছে, তাই মনে হচ্ছে মনবীরকে পাওয়া যাবে। মনবীরকে নিয়ে কোচও আশাবাদী, মনবীর খেলতে পারবেই ধারণা করা হচ্ছে। আর কাউকে নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।